প্রধান উপদেষ্টার সাথে 7টি রাজনৈতিক দলের বৈঠক আজ, আলোচনায় গুরুত্ব পাবে নির্বাচন এবং সমসাময়িক ইস্যু। সংবিধানের 116 অনুচ্ছেদ এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে রুলের ওপর রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। দ্রুত বিচারে গঠন হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3, ট্রাইব্যুনাল পরিদর্শনকালে জানালেন 2 উপদেষ্টা। এবং সুদানে ভয়াবহ ভূমিধস, নিশ্চিহ্ন পুরো গ্রাম, 1000-এরও বেশি মানুষের প্রাণহানি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গেই রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে 7টি রাজনৈতিক দলের বৈঠকে বসবেন আজ বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন বিকেল 5টায় এই বৈঠক শুরু হবে, তবে কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এর আগে গত রোববার বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে কথা হয়। বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়েছে। বিকেল 10:50 বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা শুরু হয়। গত 13 আগস্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একই সঙ্গে এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। সেদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির বনির, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ইন্টারভেনার হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। গত 23 এপ্রিল বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়। দ্রুত বিচার কাজ শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে তথ্য জানান তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক। এ সময় ছিলেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশন এবং আবদুল্লাহ আল মামুনের আইনজীবীর সম্মুখে এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে সিএমএম কোর্টে জবানবন্দি দেন চৌধুরী মামুন। তখন তিনি বলেন, আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান, লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে, আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মরণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। এই মামলায় এখন পর্যন্ত 35 জন সাক্ষ্য দিয়েছেন। এ সময় তারা গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার দাবি করেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধামরাইতে শুরু হয়েছে আনসারদের 15 দিনের প্রশিক্ষণ কর্মশালা। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এস.এম. সাদিকুর রহমান প্রথম দিন আনসার সদস্যদের নির্বাচনকালীন সময়ে দায়িত্ব এবং কর্তব্য পালনকালে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এতে উপজেলা আনসার কর্মকর্তা মোহাম্মদ আসিফ ইকবাল, ধামরাই উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিতুল ইসলাম উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারের জুড়ি উপজেলায় একাধিক কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের দায়িত্ব পালনে অনিয়ম এবং গাফিলতির অভিযোগ উঠেছে। সাগরনাল ইউনিয়নের কাশীনগর কমিউনিটি ক্লিনিকে সকাল ৯টায় আসার কথা থাকলেও সিএইচসিপি প্রবীর রঞ্জন নাথ উপস্থিত হন সকাল 10:30টায়। ফলে সকালে চিকিৎসা নিতে আসা রোগীরা বিপাকে পড়েন। একই অবস্থা পূর্বজুড়ি ইউনিয়নের দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মনোজ রঞ্জন রুদ্রপালের। সকাল 10:30টায় তালা ঝুলানো থাকে ওই ক্লিনিকে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সমরজিৎ সিংহ অনিয়মের কথা স্বীকার করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো সিএইচসিপি টাইম মতো অ্যাটেন্ড বা আগমন প্রস্থান যদি না হয়, সেক্ষেত্রে আজকের ভিতরে আমি সেই ব্যবস্থা নেব। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাগরণের জনগণের অধিকার আদায়ই বিএনপির প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরনদীতে আয়োজিত শোভাযাত্রা শেষে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, পারভেজ সোবাহান, শাহে আলম ফকির, মাহবুবুল ইসলাম, শোভন রহমান, মনির সহ আরও অনেকে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালি এবং সমাবেশ হয়েছে। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা চত্বরে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সর্দার AKM নাসির উদ্দিন কালু। গাজীপুরের শ্রীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আবুল কালামের আয়োজনে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর SM রফিকুল ইসলাম বাচ্চুর জন্য দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কেওয়া দক্ষিণ খণ্ড জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আলতাফ হোসেন। বগুড়ার শিবগঞ্জে গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ২৫০ বিঘা জমির আমন ধান চাষ নিয়ে শঙ্কায় কৃষকরা। গেল কয়েকদিন বৃষ্টি না হওয়ায় এরই মধ্যে ফেটে গেছে ধানক্ষেত। গভীর নলকূপের স্বত্বাধিকারীর বাবা মোশাররফ মণ্ডল জানান, তার ছেলে প্রবাসে থাকায় সময়মতো উপজেলার সেচমহল থেকে লাইসেন্স নবায়ন করতে পারেননি তিনি। লাইসেন্স নবায়ন সহ গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ স্থাপনের আবেদন জানিয়েছেন। আমার মেইন সমস্যা হলো পানি। এই জমিতে পানি হচ্ছে না। এই ডিবের লাইন প্রায় 2 মাস হলে কাটে দিয়েছে। এই ডিবের লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমি পানি বাগার জমি কাটতে পারিনি। আমার 6 বিঘা জমি অবস্থা, ধানের পরিস্থিতি খারাপ। এখানে যে প্রতিপক্ষ আছে আবুল কালাম আজাদ, যার ইশারাতে কিসের বিনিময়ে এই সংযোগটা বিচ্ছিন্ন করা হলো আমরা বলতে পারতেছি না। আমি অনুরোধ করতেছি কৃষকের উপকারের জন্যে আমার লাইনটা নির্মাণ করার বলতেছি। জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে পূবালী ব্যাংক PLC বকুলতলা শাখার আয়োজনে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে বৃক্ষরোপণ, ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন এবং তারুণ্যের উৎসব কর্মশালার উদ্বোধন করা হয়। এই কর্মশালার উদ্বোধন করেন পূবালী ব্যাংকের DGM মোহাম্মদ বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার জাওয়াদুল হক, অধ্যাপক রইসুদ্দিন সহ আরও অনেকে। এ সময় বক্তারা তারুণ্যের উৎসবের মাধ্যমে এবং ডিজিটাল ব্যাংকিং করে নিজেদের সঞ্চয়ী হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
মালচিং পদ্ধতিতে কাঁচামরিচ চাষ করে লাভবান হচ্ছে নওগাঁর বাদলগাছি উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা। নওগাঁর সবজি ভাণ্ডার খ্যাত উপজেলার বাদলগাছির কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। প্রযুক্তির এই ছোঁয়া থেকে বাদ পড়েনি উপজেলার কৃষি ব্যবস্থাও। এরই ধারাবাহিকতায় এই উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ। এই পদ্ধতিতে কাঁচামরিচ চাষ করে স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে আশেপাশের জেলায়ও। উপজেলার কৃষি অফিসার শাবাব ফারহান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মালচিং পদ্ধতিতে সবজি চাষ কৃষকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। বীজ চারা সংগ্রহ করেছি 1400 চারা রোপণ করার পর আজকের বয়স চারার 1 মাস 7 দিন। আমার ইচ্ছা আছে আমি সামনে বার লাগাতে পারি পলিথিন দিয়ে। এই বিষয়ে আমাদের মাঠ পর্যায়ের সকল পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকদের যাবতীয় পরামর্শ প্রদান করছে এবং আমরা আশাবাদী যে দিন দিন আমাদের আরো নতুন যে কৃষি প্রযুক্তিগুলো বাদলগাছি উপজেলায় সম্প্রসারণ করা হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এ পর্যায়ে থাকছে খেলার খবর। সিরিজের দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসকে 9 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। তানজিদ তামিমের অনবদ্য ব্যাটিংয়ে ডাচদের দিয়ে 104 রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় টাইগাররা। সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলীয় 14 রানে ভাঙে ডাচদের ওপেনিং জুটি। মাত্র 8 রান করেন নাসুমের স্পিনে কাটা পড়েন ম্যাক্স ওডাউট। পরের বলেই নাসুমের দ্বিতীয় শিকারে পরিণত হন তেজানি দামানুরু। আর অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে মোস্তাফিজ ফেরালে 55 রানে চতুর্থ উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচ শিবির। 15 বল বাকি থাকতেই তাদের ইনিংস থামে 103 রানে। জবাবে ব্যাট করতে নেমে 40 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 21 বলে 23 রান করে সাজঘরে ফেরে নেমন। এরপর অধিনায়ক লিটন দাসকে নিয়ে জয়ের ভিত গড়তে থাকেন তানজিদ তামিম। নিজের অর্ধশতক তুলে নেন এই ওপেনার। শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তামিম লিটন জুটি। আগামী 3 সেপ্টেম্বর সিরিজের তৃতীয় এবং শেষ টি-20তে মাঠে নামবে দুই দল। শেষ করবে এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে 7টি রাজনৈতিক দলের বৈঠক আজ। আলোচনায় গুরুত্ব পাবে নির্বাচন এবং সমসাময়িক ইস্যু। এখন থেকে সারা দেশে বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতেই থাকবে, রায় দিল হাইকোর্ট। দ্রুত বিচারে গঠন হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3। ট্রাইব্যুনাল পরিদর্শনকালে জানালেন 2 উপদেষ্টা। এবং সুদানে ভয়াবহ ভূমিধস, নিশ্চিহ্ন পুরো গ্রাম, 1000-এরও বেশি মানুষের প্রাণহানি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।